এখন আমরা কথা বলবো রিসার্চ প্রপোজাল নিয়ে। রিসার্চ প্রপোজাল আসলে কেন লিখতে হয়, কার কাছে লিখতে হয়, এটা যদি বুঝে যাই তাহলে আমার মনে হয় অনেক সহজ হবে রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়। আসলে রিসার্চ প্রপোজাল কার কাছে লিখতে হয়? রিসার্চ প্রপোজাল আসলে কোনো একটা গ্র্যান্ট অথরিটি বা যে আপনাকে গ্র্যান্ট দিচ্ছে, যে আপনাকে ফান্ড প্রোভাইড করছে, তার কাছে আপনি প্রপোজালটা দেন। এখন যে আপনাকে ফান্ড প্রোভাইড করবে তার জানার বিষয় কী? তার জানার বিষয় হচ্ছে আপনার যে প্রপোজড রিসার্চ সেটা যে আসলেই কোনো ইম্প্যাক্ট ফেলবে। তো আপনার রিসার্চ আসলেই মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। যারা ফান্ড দেয় রিসার্চের তাদের মূল ভাবনা এটাই যে আমাদের সমাজ কোনো পরিবর্তন হবে কিনা, কোনো শুভ বোধ বা কোনো ইম্প্যাক্ট কোনোভাবে মানুষকে উপকার করবে কিনা, এটা যদি বোঝাতে পারেন। তার মানে আমার এই কথাটা কেন বলে নিলাম, রিসার্চ প্রপোজাল লেখার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টাকে কনভিন্স করা। কিন্তু এটা তো শুরুতেই বললে হবে না, কতগুলো সিকোয়েন্স মেনে বলতে হবে। যে কোনো জিনিসের একটা ইন্ট্রোডাকশন থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, কনটেক্সট থাকে। এ কারণে আমরা যদি বলি যে প্রথম কম্পোনেন্ট কী হবে, প্রথম কম্পোনেন্ট হবে রিসার্চ প্রপোজালের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনি আপনার যে রিসার্চ যেটা নিয়ে আপনি করবেন সেই বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা আপনি দিবেন। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট, মানে কোন কনটেক্সটে রিসার্চটা হচ্ছে। তো আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হবে। ধরা যাক এটা আমার নিজেরই একটা রিসার্চ প্রজেক্টের উদাহরণ। যেটা হচ্ছে যে আমি একটা প্রজেক্টে কাজ করেছি, সেই প্রজেক্টটার নাম হচ্ছে স্পিক প্রো। স্পিক প্রো প্রজেক্টটা কীরকম, সেটা হচ্ছে যে অ্যাপস দিয়ে কীভাবে লার্নাররা নতুন ভাষা শিখবে সেটা নিয়ে। তো এটা রিসার্চ প্রপোজাল আমরা কীভাবে লিখেছিলাম, আমরা রিসার্চ প্রপোজাল এভাবে লিখেছি যে টেকনোলজির যে ব্যবহার, টেকনোলজির ব্যবহার এত বেশি মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য করে দিয়েছে, তো ভাষা শিক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার চলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যে সমস্ত অ্যাপস রয়েছে, ডুলিঙ্গো থেকে শুরু করে বিভিন্ন অ্যাপস, সেখানকার অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাচ্ছি যে এই সীমাবদ্ধতাকে উত্তরণ করে অন্য একটা অ্যাপস তৈরি করতে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সটটা কিন্তু এখানে বলে ফেলেছি। মানে কোন কনটেক্সটে আমার স্পিক প্রো যে প্রজেক্ট বা স্পিক প্রো যে একটা প্রযুক্তি বা অ্যাপ, এটা আমাকে ডেভেলপ করা দরকার, সেই কনটেক্সটে আমি বলে দিচ্ছি। তার মানে আমরা আপনার শুরু থেকে যাই, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড অর কনটেক্সট আমি বলবো। তারপরে আমরা বলবো যে যে আমার প্রবলেমটা কি, হোয়াট প্রবলেমস আই ওয়ান্ট টু আইডেন্টিফাই ইন মাই রিসার্চ। তো আমার প্রবলেমটা বলে দিব যে আমি দেখতে পাচ্ছি না যে স্পিক প্রোর যে বিশেষত্ব সেটা হচ্ছে কি, এখানে লার্নাররা অনেক ইন্টারঅ্যাক্টিভ মুডে, ধরা যাক আইএলসে এক্সামের ক্ষেত্রে যেটা হয় যে একজন এক্সামিনার থাকে, সে প্রশ্ন করে এবং পার্টিসিপেন্টস উত্তর দেয়। স্পিক প্রো অ্যাপসে যেটা হয় সেখানে একজন ভার্চুয়াল এক্সামিনার থাকে এবং আইএলসের যে সেটিং সেটাকে সিমুলেশনের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তো তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের প্রপোজালের যে এই কম্পোনেন্টটা, এখানে হচ্ছে যে সিগনিফিক্যান্স অফ ইউর রিসার্চ, মানে আপনার রিসার্চ এটা কীভাবে কাজে লাগবে, কীভাবে মানুষকে হেল্প করছে, সেই জিনিসটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। রিসার্চ প্রপোজালের যে কম্পোনেন্টগুলো, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড স্ল্যাশ কনটেক্সট আপনি বলবেন। তারপরে আপনি বলবেন যে আপনার এখানে যে রিসার্চ গ্যাপ, যে জিনিসটা রিসার্চ গ্যাপ মানে হচ্ছে কি, এখানে আপনার অন্য যে রিসার্চ সেইটার লিটারেচার রিভিউ করে আপনার এখানে রিসার্চ গ্যাপ বের করতে হবে। তার মানে আমরা এটাকে বলতে পারি লিটারেচার রিভিউ প্লাস রিসার্চ গ্যাপ, এই একটা কম্পোনেন্ট এখানে থাকবে। এবং তারপরে আপনি বলবেন যে সিগনিফিক্যান্স অফ ইউর রিসার্চ, যে আপনার এই রিসার্চ কীভাবে ইম্প্যাক্ট ফেলবে। এটা কিন্তু একটা রিসার্চ প্রপোজালের কোর একটা জায়গা, এখানে খুবই পারসুয়েসিভ অ্যান্ড খুবই কনভিন্সিং টোনে এই কথাটা বলতে হবে যে কীভাবে আপনার রিসার্চ কাউকে, কোনো জনগোষ্ঠীকে বা কোনো সমাজের কোনো প্রবলেম সলভ করতে সাহায্য করবে। যেমন স্পিক প্রোর ক্ষেত্রে আমরা বলতে চেয়েছিলাম যে অন্যান্য যে অ্যাপস ইউজাররা, লার্নাররা ব্যবহার করে, তারা এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা পায় না, প্রযুক্তি তাদেরকে যে বেনিফিটটা দিতে পারে, তো স্পিক প্রো সেই জিনিসটা দিতে পারে। এভাবে আমরা কনভিন্সিং ওয়েতে বলতে পেরেছিলাম এবং আমরা প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়েছিল এবং আমরা গ্রান্ট পেয়েছিলাম। তো যাই হোক, সিগনিফিক্যান্স বলার পরে আপনাকে অবশ্যই টাইমলাইন বলতে হবে। টাইমলাইন বলতে আপনি রিসার্চ যে বিভিন্ন ফেজ থাকে রিসার্চের, যে ধরা যাক যে আপনি একটা সার্ভে করবেন, হ্যাঁ, সেটার জন্য কতটুকু সময় লাগবে, হ্যাঁ, বা আপনি ডেটা কালেকশন করবেন, সেটার জন্য কতটুকু সময় লাগবে, ডেটা অ্যানালিসিস করবেন, সেটার জন্য কতটুকু সময় লাগবে, রিপোর্ট রাইটিংয়ের জন্য কতটুকু সময় লাগবে। তো এই কম্পোনেন্টগুলো আসলে একটা টাইম লাইন, অনেকে গ্যাং চার্ট মেনটেন করেন বা গ্যাং চার্ট বলে এটাকে, যে কোন কোন ফেজে এটা ভিজুয়ালি খুব সুন্দর করে দেখানো যায়, যে 2 মাস, 4 মাস, 3 মাস, 5 মাস, এভাবে দেখা যাচ্ছে যে 1 বছর কোনো প্রজেক্ট, ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর ডুইং, যে 1 বছর বা 2 বছর এরকম টাইম লাইন এটা ক্লিয়ারলি বলতে হয়। কারণ যারা ফান্ডটা দিবে
তারা বুঝতে চায় যে এই সময়টা 1 বছর হোক, 6 মাস হোক, 2 বছর হোক, প্রপারলি রিসার্চার ব্যবহার করতে পারবে, এই ক্যাপাসিটি বা এই আন্ডারস্ট্যান্ডিং তার আছে কিনা। তো সেখান থেকে তারা একটা স্বচ্ছ ধারণা পায় যে এই টাইমলাইনটার গুরুত্বটা এখানে। টাইমলাইনটা আসলে খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। তো এরপরে হচ্ছে বাজেট। হ্যাঁ, যে আপনার রিসার্চ প্রপোজালে আপনার যে ফান্ড যেহেতু চাচ্ছেন, এটা লজিক্যাল কিনা। বাজেটের বিভিন্ন সেক্টর থাকে, যে ধরা যাক আপনার রিসার্চের উপরে স্পিকপ্রোর কথা যদি বলি, এখানে আমাদের একটা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সাবস্ক্রাইব করতে হয়েছে বা এআই ব্যবহার করেছি আমরা, তো ওখানে আমাদের যেহেতু সাবস্ক্রাইব করতে হয়েছে, সেটা টাকা কত বা ডলারে, আমেরিকান ইউএস ডলারে সেটা কত, সেটা আমাকে দেখাতে হয়েছে। বা এখানে যে যারা রিসার্চার থাকবে, যেমন আমি কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলাম, তা আমার আমার জন্য যে আমার পারিশ্রমিক কত হবে সেটা বলতে হবে। এবং আমাদের কিছু অ্যাসিস্ট্যান্ট ছিলেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাদের পারিশ্রমিক বা কত সেটা বলতে হবে। তার মানে আমি যে উদাহরণগুলো দিচ্ছি, এই টোটাল রিসার্চ করতে গিয়ে আপনার হিউম্যান রিসোর্স দরকার হয়, যেমন আমি, কনসালটেন্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এরা হিউম্যান রিসোর্স। তারপরে অন্যান্য কিছু রিসোর্স দরকার হয়, যেমন ওই যে আমি বলেছি যে এআই মডেল, এটা তো হিউম্যান রিসোর্স না, কিন্তু এটা একটা টেকনোলজি। সেই টেকনোলজি সাবস্ক্রাইব করতে গেলে আপনার লজিক্যাল এবং রিজনেবল যে প্রাইস, সেটাই আসলে দেখাতে হবে। আপনি যদি খুব বেশি দেখিয়ে ফেলেন বা খুব কম দেখিয়ে ফেলেন, কোনোটাই আসলে কনভিন্সিং নয়। যদি কম দেখিয়ে ফেলেন, তাহলে আপনার যে ফান্ডিং অথরিটি সে বুঝবে যে আপনার এখানে কোনো ধারণা নেই, বা বেশি দেখিয়ে ফেলেন তাহলেও একই মেসেজ পেয়ে যাবে যে আপনার ক্লিয়ার এখানে ধারণা নেই। তো বাজেটটা আসলে খুব সিগনিফিক্যান্ট, এই কারণে আপনি যে রিসার্চ করছেন সেটা সম্পর্কে আপনার নিজের ধারণা আছে কিনা সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দেয়, আপনার যে ফান্ডিং অথরিটি তাকে বলে দেয়। তো যাই হোক, এই হিউম্যান রিসোর্স অ্যান্ড হচ্ছে অবজেক্ট, টেকনোলজি, এই ধরনের আসলে আমাদের বাজেটে এগুলোই থাকে। হ্যাঁ, এবং তারপরে আপনি হয়তো আরও রিসার্চের জন্য আপনি বুকস, জার্নাল, সাবস্ক্রিপশন, বুক বা নতুন বই কেনা দরকার হতে পারে। সেই সেক্টরগুলো আপনি যদি ক্লাসিফাইড ওয়েতে দেখান, তাহলে কিন্তু আপনার বাজেট খুব কনভিন্সিং ওয়েতে লজিক্যালি এটা আপনি অথরিটিকে বোঝাতে পারেন, এবং আপনার রিসার্চটা এখানে আপনার প্রপোজালটা অ্যাকসেপ্টেড হতে পারে। ফাইনালি আমি বলবো যে রেফারেন্সেস এখানে দিতে হবে। আপনি যে সেকেন্ডারি সোর্সেস বা আপনি যে রিসার্চের ক্ষেত্রে অন্যান্য যে সোর্স ব্যবহার করছেন, সেটার একটা লিস্ট, সাইটেশন লিস্ট আপনাকে প্রোভাইড করতে হবে। তার মানে আমরা যদি র্যাপ আপ করি, তাহলে রিসার্চ প্রপোজালে কতগুলো কম্পোনেন্ট থাকবে আমরা যদি দেখি, নাম্বার 1 ইন্ট্রোডাকশন থাকবে, নাম্বার 2 ব্যাকগ্রাউন্ড স্ল্যাশ কনটেক্সট থাকবে, নাম্বার 3 লিটারেচার রিভিউ, হ্যাঁ, এবং যেখানে রিসার্চ গ্যাপ আপনি অবশ্যই দেখাবেন, নাম্বার 4 ম্যাথোডোলজি থাকবে, নাম্বার 5 আপনার সিগনিফিক্যান্স অফ দ্য রিসার্চ এটা থাকবে, এবং নাম্বার 6 হচ্ছে আপনার বাজেট, টাইমলাইন। নাম্বার 6 হচ্ছে টাইমলাইন, আর নাম্বার 7 হচ্ছে আপনার বাজেট, এবং নাম্বার 8 হচ্ছে আপনার রেফারেন্সেস। তো এই 8টা কম্পোনেন্ট যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, তাহলে ধরে নেওয়া যায় আপনার রিসার্চ প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। ধন্যবাদ।